ওয়েলকাম দাদা। বড় করো বড় করো। হ্যাঁ ভালো আছে। না বসবি না। হ্যাঁ আসছি আসছি। আমাদের এই ছোট্ট সংবাদ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন দেখুন, বেসিক কারণ হচ্ছে প্রথমবার আমার জলপাইগুড়ি আসা। এখানে গত 2 বছর, স্পেশালি এই বছর আমরা ক্রিকেটটাকে অনেকটা প্রসার করেছি এবং এখানে ক্রিকেটের যে পরিকাঠামো সেটা কী জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটা আমাদের জানার ইচ্ছা, তার জন্য নিজের চোখে এসে দেখার চেষ্টা করি। এবং খালি জলপাইগুড়ি না, বিভিন্ন ডিস্ট্রিক্টে গত 2 বছর আমি আমার অন্যান্য অফিস বেয়ারসরা, প্রদীপদা, অনারারি সেক্রেটারি আমরা ঘুরে ঘুরে দেখেছি। কারণ ডিস্ট্রিক্ট সবসময় ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টসের একটা বিরাট বড় অঙ্গ। এবং আপনি যদি যে কোনো স্পোর্টসে দেখেন, ক্রিকেট হোক, ফুটবল হোক, টেবিল টেনিস হোক, যে কোনো স্পোর্টস, অ্যাথলিট হোক, আজকে যে আমরা ন্যাশনাল গেমসে এত ভালো করলাম, যদি আপনারা দেখেন মোস্টলি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে যাতে স্পোর্টসটা আরও ভাবে। কারণ আমি ক্রিকেট নিয়ে বলতে পারি, কারণ ক্রিকেটে যেহেতু আমরা ক্রিকেটের মধ্যে দিয়ে এখান থেকে ক্রিকেট যাতে আরও ভাবে প্লেয়ার উঠে আসে, সেই চেষ্টা সিএবি গত 2-3 বছর ধরে আমরা প্রচণ্ডভাবে করে যাচ্ছি। এবং আমাদের যত ওমেন্স ক্রিকেট আছে, যদি আমরা দেখি তাহলে মেজরিটি হচ্ছে ডিস্ট্রিক্ট, তারা ডিস্ট্রিক্ট থেকে আসে। তার জন্য ডিস্ট্রিক্টসে ওমেন্স ক্রিকেট আমরা বিরাটভাবে খেলা চারদিকে আমরা ছড়িয়ে দিয়েছি। এবং মেন্স ক্রিকেটেও আমাদের আন্ডার জুনিয়র স্তরে, মানে আন্ডার 16, আন্ডার 19 প্রচুর ক্রিকেটার ডিস্ট্রিক্ট থেকে এসেছে। এবং আপনি যদি কলকাতা ক্লাব ক্রিকেট দেখেন, আজকের দিনে দাঁড়িয়ে মেজরিটি ভালো প্লেয়াররা সবাই কিন্তু ডিস্ট্রিক্ট থেকে আসে। দ্যাট মিনস ডিস্ট্রিক্ট বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন বেঙ্গল ক্রিকেট। বাকি স্পোর্টসে তো আছে, সেই জন্যই প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের সুযোগ সুবিধা কী ধরনের আরও প্রয়োজন সিইবির তরফ থেকে। কারণ আমরা সবসময় ডিস্ট্রিক্টকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তার জন্যই বেসিক্যালি আসা। দেখুন, খালি সৌরভ, মনোজ, রিধি, লক্ষ্মী নয়, দেবাং, অনেক প্লেয়ার আছে, দীপ দাসগুপ্ত আছে, এরকম অনেক প্লেয়ার আছে যারা, অনুষ্ঠু মজুমদার আছে, এরা উঠে এসছে। এবং আপনি যখন বলছেন যাদের নাম করলেন, আকাশদীপ, মুকেশ, এরা কিন্তু হয়তো জন্মেছে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে জন্মেছে, কিন্তু তারাও কিন্তু আজ বাংলার হয়ে 10 বছর ধরে খেলছে। এবং তাদের যদি আপনি দেখেন ক্রিকেট কেরিয়ার, তারা কিন্তু হাতে খড়ি বাংলায়, তারা এর আগে কোনোদিন ক্রিকেট খেলেনি। আপনি যদি বলেন মুকেশ কুমার, সে কিন্তু কি আকাশদীপ বিহারের ক্রিকেট খেলেনি, তার ক্রিকেট শুরু কিন্তু বেঙ্গল থেকে। এরকম উদাহরণ কিন্তু সারা ভারতবর্ষে আছে। আর দিকে আপনি যদি বিভিন্ন ওয়েস্ট পার্টেও যান, হয়তো কোনো প্লেয়ার বম্বের হয়ে খেলছেন, দেখুন তার সোর্স হচ্ছে পুনা, কিন্তু তার সোর্স হচ্ছে অন্য জায়গায়। তো ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। কারণ কোনো না কোনো জায়গায় তো প্লেয়াররা আসে। ধরুন আজকে কেউ যদি বিহারে কোনো জায়গায় থাকে, সেখানে খেলার সুযোগ নেই, তখন সে জানে আমি হয়তো ভালো খেলতে পারি, কি খেলার ইচ্ছে আছে, চেষ্টা করবে কোথাও না কোথাও থেকে আসতে, এবং সে এখান থেকেই তৈরি হয়েছে। আজকে আমি অভিমন্যু ঈশ্বরের কথা বলি, আজকে অভিমন্যু ঈশ্বরন এত ভালো প্রশ্নটা সেটাই, 11 বছর বয়সেও বাংলায় এসেছে ক্রিকেটের প্রতি ভালোবাসার জন্য। দেরাদুন থেকে ছেড়েও 11 বছর বয়সে এসেছিল, এসে ক্রিকেট খেলা শুরু করে বাংলায়, এবং স্ট্রাগল করে ক্রিকেট খেলে আজকে অভিমন্যু ঈশ্বরন হয়েছে। আর অলসো বাংলারই ছেলে এরা। কিন্তু অভিমন্যুর ক্ষেত্রে যেই জিনিসটা বারবার শোনা যায় যে ওকে নেটে দেখে বারবার রিজেক্ট করে দেওয়া হচ্ছে, কারণ সে নাকি মানে ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করতে পারবে না। কিন্তু আমরা ওর যদি রেকর্ড দেখি, মানে আমরা যদি ডোমেস্টিক রেকর্ড দেখি, তো সেখানে ওর রেকর্ড অন্যান্য অনেক প্লেয়ারের থেকে অনেক ভালো। তো এই জায়গাটাতে কি মনে হচ্ছে আপনার, কেন বারবার ও রিজেক্টেড হচ্ছে? একদম এই কথা আমি একদম একমত। অভিমন্যু ঈশ্বরন যেভাবে পারফর্ম করেছে, খুব কম ক্রিকেটার আছে যে এই পারফর্ম করার পরেও ভারতবর্ষের চান্স পায়নি। অস্ট্রেলিয়া টুরে যখন গেল, 5টা টেস্ট ম্যাচ সেখানে,
সেখানে আমরা সবসময় স্ট্রাগল করেছি অ্যাজ আ ওপেনার নিয়ে। সেখানে অভিমন্যু ঈশ্বরকে দুর্ভাগ্যের কারণে একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। বাট এটা কী বলতে পারি, এটা সিলেক্টারদের কাজ। বাট ডেফিনেটলি ওর ক্যালিবারের প্লেয়ারের ভারতের হয়ে খেলা তো জাস্ট ম্যাটার অফ টাইম। আমার মনে হয় সেই সময়টা শুরু হয়ে গেছে, সুযোগও পাচ্ছে না। ইংল্যান্ড ট্যুর আছে, সামনে ইংল্যান্ড সেখানে কি ও সবসময় এক্সপেক্ট করি যে অভিমন্যু ঈশ্বর সবসময় ভারতের হয়ে টেস্ট ক্রিকেট ওপেন করবে সবসময়। সব ম্যাচই মেজরিটি ম্যাচ কিন্তু টার্ফে খেলা হয়। এবং আমরা সিইবির তরফ থেকে কি করি, যে আপনাদের আজকে ধরুন শিলিগুড়িতে খেলা হচ্ছে, ম্যাচের আগে কিন্তু আমাদের ওখান থেকে অবজারভার আসে, কিউরেটার আসে, এবং বিভিন্ন জেলা, যে 18টা জেলা হচ্ছে, সেখানে আমাদের যাই খেলা হোক, সেখানে ম্যাচের আগে কিন্তু আমরা অবজারভার বলুন, কিউরেটারকে পাঠাই, যাতে মাঠ ঠিকভাবে তৈরি কিনা, উইকেট তৈরি কিনা। এবং অনেক সময় জেলাকে আমরা মাটি দিয়েও সাহায্য করি। অনেক সময় যে মাটি দরকার হয় ফর উইকেটস, প্রপার সয়েল, সেটা দিয়েও আমরা সাহায্য করে থাকি। কিন্তু জেলায় কিন্তু আজকের দিনে আগের মতো নয় যে ম্যাটে খেলা হচ্ছে। হয়তো না, মাঠ কম হতে পারে, মাঠের সংখ্যা কম, মাঠের সংখ্যা কম, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যাতে টাফ উইকে যতটা পারি আমরা ডেভেলপ করার চেষ্টা করি। দেখুন, যদি খেলা হতো পাকিস্তানে তাহলে ম্যাচটা 50-50। আমি বলতাম যে হয়তো নিউজিল্যান্ড যেরকমভাবে ক্রিকেট খেলছে গত কয়েক বছর ধরে, তারা যেভাবে শক্তিশালী ইংল্যান্ড দলকে হারিয়ে উঠেছে, আমরাও দুর্দান্ত ক্রিকেট খেলছি শর্টার ফরম্যাটে। বা যেহেতু খেলাটা হবে দুবাইতে, আমার মনে হয় ইন্ডিয়া একটু বেশি হলেও এগিয়ে থাকবে, কারণ আমরা ওই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত। সেই জন্য ফেভারিট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি বলবো ভারতবর্ষ এই ফাইনালের জন্য ফেভারিট। না, আজ থেকে 25 বছর আগেও এক বাঙালি অধিনায়কের হাত ধরেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গিয়েছিল, এবং সেখানে সেই প্রতিপক্ষ নিউজিল্যান্ডই ছিল। সেখানে আমাদেরকে কিছুটা হলেও সেখানে আমরা হেরেছিলাম প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে। এবার সেই আবার 25 বছর পর সেই একটা সুযোগ, সেটাকে কিভাবে আপনি দেখছেন? হতে পারে যে সেই সময় আমরা হেরেছিলাম, বাট এবার চ্যাম্পিয়ন্স ট্রফি মনে হচ্ছে আমার যে ট্রফিটা আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ।